বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থেকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছিল, এমন তথ্য উঠে এসেছে তদন্ত কমিটির প্রতিবেদনে। এতে কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা বা কোনো ধরনের বিস্ফোরক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি বলেও জানায় কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এসব তথ্য দেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। আরও জানানো হয়েছে, আগুনে কোনো নথি পোড়েনি বা ক্ষতিগ্রস্ত হয়নি। আগুন লাগা ভবন ভাঙার প্রয়োজন নেই বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এ সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, করিডোরে আগুন থাকায় নেভাতে সময় লেগেছে, ইন্টেরিয়রের কারণে আগুন ছড়িয়েছে বেশি। এছাড়া আগুন নেভানোর পর্যাপ্ত পানির ব্যবস্থাও ছিল না। গত 25 ডিসেম্বর দিবাগত রাত 2টার দিকে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে এই দাবি জানান আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, জুলাই স্প্রিন্টের সাথে কেউ বেইমানি করার চেষ্টা করলে তাকে উৎখাত করা হবে, খুনিদের দ্রুত বিচার করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্টদের দোসররা এখনো ঘুরছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। সে নির্বাচনে বিজয়ীরাই সংবিধান সংশোধন করবে। নতজানু পররাষ্ট্রনীতির পরিবর্তন ও শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত মাঠ না ছাড়ার ঘোষণা দেন তারা। এদিকে মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে অতি দ্রুত বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিও জানান তারা। কোনো ঘোষণাপত্র ছিল না। আমরা বলতে চাই 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই। আমরা সিন্ডিকেট থেকে আমাদের মানুষের মুক্তি চাই। অবিলম্বে জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে জুলাইয়ের প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে যে সাইবার সুরক্ষা আইনের অনুমোদন দেওয়া হয়েছে তা এমন নিয়ন্ত্রণমূলক এবং নজরদারিমূলক করা হয়েছে, মত প্রকাশের ক্ষেত্রকে চেপে রাখার জন্য নিবর্তনমূলক ও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সকালে প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 পর্যালোচনা ও সুপারিশ শিরোনামে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক। যেভাবে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দেওয়া হয়েছে তা গ্রহণযোগ্য নয়। অন্তর্বর্তী সরকারের কাছে এটা আশা করেনি টিআইবি। তড়িঘড়ি করে একটি জগা খিচুড়ি আইন করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, যে আইনটি করা হয়েছে এটি ব্যক্তি, রাজনৈতিক দল, গণমাধ্যম সহ সবার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। এটি অনেকাংশেই আগের আইনেরই পুনরাবৃত্তি উল্লেখ করেন ইফতেখারুজ্জামান এবং বলেন, অংশীজনদের মতামত না নিয়ে কেন করা হলো তা বোধগম্য নয়। অন্তর্বর্তী সরকারের আমলে এমন একটি আইন করা হলো তা এ সরকারের জন্যই বিব্রতকর। আইনটি নিয়ে লুকোচুরি করা হয়েছে, এটা কাম্য নয়। 31st নাইট ও খ্রিস্টীয় নববর্ষ 2025 উপলক্ষে বাসাবাড়ির ছাদ, উন্মুক্ত স্থান, পার্কে যে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো বন্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আশরাফুজ্জামান। আইনজীবী জানান, এই রিটে রাত 11টা থেকে 1টা পর্যন্ত 31st নাইট উপলক্ষে তীব্র সাউন্ড দিয়ে কোনো অনুষ্ঠান না করা এবং বাসা বাড়ির ছাদে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো বন্ধে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া 31st নাইট উপলক্ষে রাত 10টা থেকে সড়ক, পার্ক ও উন্মুক্ত স্থানে জনসমাগম বন্ধের নির্দেশ চাওয়া হয়েছে। পাশাপাশি আতশবাজি, পটকা ও ফানুস বেচাকেনা বন্ধ চাওয়া হয়েছে রিটে। এসব ক্ষেত্রে চাওয়া হয় মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনাও। রাত্রে 11 থেকে 1টা পর্যন্ত গ্যাদারিং করা যাবে না, এই লক্ষ্যে আইজি সাহেবকে আদেশ দেওয়া হয়েছে যে সকল ল এনফোর্সিং এজেন্সিকে নিয়োগ দিয়ে সকল এই 31 ডিসেম্বরের তাণ্ডব হচ্ছে ইয়া বন্ধ করার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য আদেশ দেওয়া। 31st নাইটের নিরাপত্তা কঠোর অবস্থানে পুলিশ, আইন অমান্য করলে মোবাইল কোর্ট সহ জেল জরিমানার কথা বলছে ডিএমপি।
এছাড়া ঢাকায় অতিরিক্ত ৩,০০০ পুলিশ মোতায়েন থাকবে। সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সভা সমাবেশ, গণজমায়েত, নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি এবং শোভাযাত্রা করা যাবে না। এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি মাঠে আছে সেনাবাহিনী। 31st নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ১১ দফা নির্দেশনা জানায় ডিএমপি। বলা হয়, ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ। আর পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দ দূষণ ও আইন অমান্য হলেই মোবাইল কোর্টে জরিমানা সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট ডিপ্লয়েড থাকবে। আমরা কিন্তু সমগ্র দিনব্যাপী এমনকি রাত্রেও আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। বিধিমালার ব্যত্যয় ঘটালে অর্থাৎ শব্দ দূষণ সৃষ্টি হলে তার কি শাস্তি হবে, শাস্তি আপনারা জানেন। উত্তরার দিকে দিয়াবাড়ি 18 নম্বর সেক্টর, যেটা মেট্রো রেলের নিচ দিয়ে, ওখানে কিছু রেস্টুরেন্ট বসে, বিকালে ওখানে ঘুরতে যায়, ওখানে একটা সমাগম হবে বলে আমরা মনে করতেছি। ওই দিকে বেশি ডিপ্লয়মেন্ট থাকবে, কম বেশি ঢাকা শহরের সব জায়গায় ডিপ্লয়মেন্ট থাকবে, কিছু কিছু পয়েন্টে বেশি থাকবে। ডিএমপি জানায়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের সব বার বন্ধ থাকবে। গুলশান, ৩০০ ফিট, বনানী, বারিধারা ও উত্তরা ১৮ নম্বর সেক্টর সহ ২১টি পয়েন্টে থাকবে বিশেষ চেকপোস্ট। সীমিত থাকবে এসব এলাকার জনসাধারণের চলাচল। মোতায়েন থাকবে অতিরিক্ত ৩,০০০ পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত ৮টার পর বহিরাগত প্রবেশ নিষিদ্ধ থাকবে। সারা পৃথিবীর অধিকাংশ দেশে এটি নববর্ষ, আমাদের নয়। দ্বিতীয়ত, আমরা এবছর পারি নাই, পরিবেশ উপদেষ্টা মহোদয় আমাকে বলছিলেন, কিন্তু আমরা এবছর পারি নাই, আগামী বছর ইনশাল্লাহ করব। সেটা হলো সারা শহরে নয়, আপনি একটি নির্দিষ্ট স্থানে এই কাজটি করবেন। হাতিরঝিলে সন্ধ্যার পর কোনো অনুষ্ঠান করা যাবে না, তবে আবাসিক হোটেলে সীমিত পরিসরে অনুষ্ঠান করা যাবে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার সম্মিলিত শক্তি আর আত্মত্যাগ কত ব্যাপক হতে পারে বিশ্বকে তারই জানান দিয়েছে ২০২৪ সাল। কোটা সংস্কারের আন্দোলন রূপ নেয় সরকার পতনের বিক্ষোভে। আহতদের আহাজারি আর স্বজন হারাদের বেদনায় ভারী হয় পুরো দেশ। স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক হিসেবে ৮২৬ জন নিহত আর গুলিবিদ্ধ হন ১১,৩৩০ জন। ইতিহাসে আর কোনো ছাত্র আন্দোলনে এমন হতাহতের ঘটনা বিরল। চোখের পানি এখনো থামেনি মোহাম্মদ নাদিমের। হাসপাতালের ৪ দেয়ালে বন্দি টানা প্রায় ৫ মাস। পায়ে একে একে ৬টি অস্ত্রোপচার করা হলেও সারেনি ক্ষত। ১৯ জুলাই যাত্রাবাড়িতে গুলি লাগে ১০ম শ্রেণীর এই ছাত্রের। একই দিন মিরপুরে সাইকেল নিয়ে বেরিয়েছিল শিশু রবিউল ইসলাম। স্বৈরাচারের গুলি কেড়ে নিয়েছে তার শৈশব। দুরন্তপনা আটকে গেছে ২ ক্রাচে। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এখনও ভর্তি ৯৮ জন। ক্রাচে ভর করে চলতে হচ্ছে অনেককে। কারো কারো সেই শক্তিটুকুও নেই। বিছানায় কাটছে মাসের পর মাস। ওই সময় যে গোলাগুলি চলছে, মানে তখনের যে মনের ভিতর যে কি চলে, এটা বলার ভাষা রাখে না, বলে বোঝানো সম্ভব। তখন মনে হচ্ছিল তো আমি বাঁচবো না, শেষ। বা নাই বলে চলে আর কি, শুধু চামড়ার সাথে জ্বলতেছিল। আমরা প্রায় ৬ ইঞ্চি হাড্ডি আর মাংস নিয়ে ব্লাড বের হয়ে গেছে। আমাদের তো কান্না ছাড়া কিছু ছিল না, যে কি করব। তখন তো মাথার কোনো কাজই করতেছে না। তখন সঙ্গতি নিয়ে এসে যে চিকিৎসাতে ঢুকাইছি। তাদের যে ভয়গুলি লাগার পরে যে আমার পাটা কাজ করবে কিনা, আমি আর হাঁটতে পারবো কিনা, এই যে ভয়, এই ভয়টা তাদের প্রকট আকারে কিন্তু মস্তিষ্কে অবস্থান নিয়েছে এবং এই কারণে কিন্তু এই আহাজারিগুলো। কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন মধ্য জুলাইয়ে ছড়িয়ে পড়ে সারা দেশেই। রংপুরে আবু সাঈদের মৃত্যু বিক্ষোভকে আরও জোরালো করে। রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। গুলিতে হতাহত মানুষের সংখ্যা ছাড়াই ১২,০০০। একজন মানুষ কখনোই চায় না যে তার একটা অঙ্গহানি হোক, কিন্তু তাকে বাঁচিয়ে রাখতে যে কোনের উপর থেকে তার হাতটা কেটে ফেলে দিতে হবে। অবশ্যই সেই মানুষটি তখন আকুতি করে যে স্যার, আমার হাতটি কি কোনোভাবে রাখা যাবে না। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গঠন হয় জুলাই ফাউন্ডেশন। আহতদের দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা।
সেই সঙ্গে বিদেশেও পাঠানো হয় 11 জনকে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদোন্নতি সংক্রান্ত দাবি নিয়ে 26টি ক্যাডারের কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের কর্মসূচির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে সরকার। সরকারি কর্মচারী আচরণ বিধিমালার কথা স্মরণ করিয়ে দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, কেউ বিধি লঙ্ঘন করলে অসৎ আচরণের দায়ে ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই কঠোর বার্তা দিয়েছে। সেখানে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন পদমর্যাদার কিছু সরকারি কর্মচারী বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সমাবেশ, অবস্থান, ধর্মঘট, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছেন। এ কারণে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এছাড়া ইদানিং দেখা যাচ্ছে সরকারের কোনো সিদ্ধান্ত, আদেশ বা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সম্পন্ন হওয়ার আগেই সে বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য সহ বিবৃতি প্রকাশ করা হচ্ছে, যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী। পদ্মা সেতুর নদী শাসনে দুর্নীতির অভিযোগে 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক হুইপ লিটন চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকালে কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এছাড়া ভাঙা রেল স্টেশন নির্মাণে দুর্নীতির টাকা আত্মসাতের ঘটনায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও মজিবুল হকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে প্রতিষ্ঠানটি। প্রথম অবস্থায় এই স্টেশন নির্মাণ ব্যয় 9 কোটি টাকা ধরা হলেও পরে ব্যয় বাড়িয়ে করা হয় 150 কোটি টাকা। পাশাপাশি স্বর্ণ চোরাচালান করে 1000 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বর্ণ ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়াল ও এনামুল হকের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। জনাব দিলীপ কুমার আগরওয়াল কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ও জনাব এনামুল হক দোলন বাংলাদেশ জুয়েলার্স সমিতির বহিষ্কৃত সাবেক সভাপতির বিরুদ্ধে সিন্ডিকেটে সোনা চোরাচালান করে আওয়ামী লীগ আমলে 1000 কোটি টাকার মালিক হওয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের 8 ঘন্টা পর শিশু সাহাল আহমেদের মরদেহ উদ্ধার হয়েছে। প্রতিবেশীর ঘরের ওয়ার্ডরোবে মেলে এই মরদেহ। এই ঘটনায় প্রতিবেশী মোহাম্মদ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মা প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয় সাহালকে হত্যা করা হয়েছে। সোমবার বিকেলে নিখোঁজ হয় 3 বছরের শিশু সাহাল আহমেদ। পরে পুলিশকে জানালে রাতে প্রতিবেশী হাসানের ঘরে তল্লাশি চালানো হয়। তার ওয়ার্ডরোবের ভেতরেই মেলে শিশুটির মরদেহ। স্বজনদের অভিযোগ, প্রতিবেশী হাসান প্রায়ই সাহালের মা মোমেনা বেগমকে প্রেমের প্রস্তাব দিতেন। তাতে রাজি না হওয়ায় সাহালকে হত্যার পর লুকিয়ে রাখে হাসান। আমরা এটা সুস্থ বিচার চাই, আর যেন কোনো মায়ের বুক যেন বাহালি না করে। কি অপরাধ করলো ছেলেটার কাছে, ছেলেটারে মারলো যে এর কি দয়া মায়া লাগলো না? সে কঠিন একটা ক্রিমিনাল, আর এই ক্রিমিনালের ফাঁসি আমরা সরকারের কাছে আবেদন করছি। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে হাসান। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। খোঁজাখুঁজি করতে হতে এক পর্যায়ে আমরা তার ওয়ার্ডরোবের উপরের ডয়ারের মধ্যে বাচ্চাটার মৃত অবস্থায় ডয়ারের ভিতরে আমরা পাইছি। আসামিকে অ্যারেস্ট করছি এবং সে আমাদের কাছে স্বীকার করছে সে তাকে হত্যা করছে। এই ঘটনায় হাসানকে আসামি করে নিহতের দাদি নাসিমা বেগম ভৈরব থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ণাঙ্গ প্রস্তুতি ছাড়াই কাল শুরু হচ্ছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থানের স্মৃতি ঘিরে সাজানো হয়েছে মেলা। এবারই প্রথম অনলাইনে মিলছে টিকিট। এদিকে দীর্ঘদিনেও আন্তর্জাতিক মানের হয়ে উঠতে পারেনি মেলা, মন্তব্য বাণিজ্য উপদেষ্টার। হাতুড়ি পেরেকের শব্দ আর রং তুলির আচর এখনো চলছে। পূর্বাচলে বছরের প্রথম দিনই আন্তর্জাতিক বাণিজ্য মেলা বসলেও সাজসজ্জার অনেক কিছুই রয়েছে বাকি। আমাদের সব প্রস্তুতি রেডি, এখন একদম ফাইনাল টাচটা লাগছে। জাস্ট এটা হয়ে গেলে আমাদের সব ফ্রিজগুলি এখানে চলে আসবে। আমরা আজকে বিকেলের মধ্যেই আমরা আমাদের সম্পূর্ণ কার্যক্রম শেষ করতে পারব। এবারে মেলায় ছাত্র জনতার আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে জুলাই ও 36 চত্বর নামে আলাদা দুটি কর্নার। সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা জানান, বিভিন্ন ক্যাটাগরির 361টি প্যাভিলিয়ন স্টল থাকছে। অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান সহ 7টি দেশের প্রতিষ্ঠান। ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে আলাদা বাস সার্ভিস দিচ্ছে বিআরটিসি। লোকাল ইন্ডাস্ট্রি ফোকাস হয়ে গিয়েছে। সো
এটার নামও সম্ভবত দু একবার পরিবর্তন হয়েছে, বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা, শুধু বাণিজ্য মেলা। সো আমার ধারণা আস্তে আস্তে এটা রূপান্তরিত হবে। এটা যে শেপ ডিজার্ভ করে সেই শেপে একদিন এটা ইনশাল্লাহ যাবে। তবে আমাদের আগ্রহের জায়গাটা যদি বলেন সেটা হচ্ছে এটাকে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিয়ে যাওয়ার আমাদের আগ্রহ। মেলায় প্রবেশ মূল্য 50 টাকা, আর ছোটদের জন্য অর্ধেক। মাসব্যাপী মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এবং ছুটির দিনে রাত 10টা পর্যন্ত চলবে। এবারই প্রথম ইপিবির সাথে পরিবহন অ্যাপ উবারে চুক্তি হয়েছে। মেলায় দর্শনার্থীরা আসা যাওয়ার ক্ষেত্রে পাবেন 50% ছাড়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশের ক্ষেত্রে প্রথমবারের মতো ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। তবে দর্শনার্থীদের চাওয়া প্রযুক্তির প্রসারের পাশাপাশি সবচেয়ে বেশি নজর দেওয়া প্রয়োজন পণ্যের গুণগত মান বৃদ্ধির ওপর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পূর্বাচল, নারায়ণগঞ্জ। বাজার ভিত্তিক করতে আবারও ডলারের দাম বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এতে ডলারের দাম 1.5 থেকে 2% পর্যন্ত ওঠানামা করতে পারবে। তবে নির্ধারিত দামের বেশি কেউ কেনাবেচা করলে জরিমানা করবে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন, কঠোর নজরদারি ছাড়া ডলারের বাজার স্থিতিশীল রাখা কঠিন। গেল কয়েক মাস ধরে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। শুধু ডিসেম্বরে এসেছে 240 কোটি 5 লাখ ডলার। বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করার পাশাপাশি নানা উদ্যোগ নিলেও আবারও অস্থির ডলারের বাজার। ব্যাংকগুলোতে সরকার নির্ধারিত প্রতি ডলারের দাম 120 টাকা করা হলেও বাস্তবে তা মিলছে না। নির্ধারিত দরের চেয়ে 3 থেকে 4 টাকা বেশিতে ব্যাংকে ডলার কেনা বেচা হচ্ছে। খোলা বাজারে ডলারের দাম আরও ঊর্ধ্বমুখী। মানি এক্সচেঞ্জগুলো বলছে চাহিদা বাড়ায় দাম বেড়েছে ডলারের। গভর্নমেন্টে বিল পরিশোধ করতে হবে বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে, এতে ডলারের ক্রাইসিস যেমন ব্যাংকে বাড়ে, ব্যাংকে বাড়ার সাথে সাথে ক্রাইসিস মার্কেটেও বাড়ে। অনেকে সময়টা মূল্যায়ন করতে চায় না, শর্টকাটে নিয়ে করতে চায়। এই ক্ষেত্রে মানি এক্সচেঞ্জের ডলারটা একটু বেশি হয়। সরকারের যে মানি এক্সচেঞ্জের ডলারের যে দাম নির্ধারণ করে দেয়, আমরা ম্যাক্সিমাম টাইমে সেই জিনিসগুলো এখানে পাই না। রেমিটেন্স কেনার হার হবে প্রতি ডলারে 123 টাকা। তবে রেমিটেন্স ও রপ্তানি আয়ের বিনিময় হার একই হবে। মুদ্রার বিনিময় হার নির্ধারণে কুলিং পেগ ব্যবস্থা চালুর প্রায় 7 মাস পর টাকার বিপরীতে আবারও ডলারের দাম বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। ডলারের দর 117 টাকা থেকে বাড়িয়ে 119 টাকা করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খোলা বাজারের সাথে যখন অফিসিয়াল মার্কেটের ডিফারেন্সটা যখন বেড়ে যায়, তখনই কিন্তু একটা সন্দেহের জায়গা থাকে যে নিশ্চয়ই আগের মতো ওই অসৎ উপায়ে টাকা পয়সাগুলো বাংলাদেশ থেকে বের করে দেওয়া, সরাসরি সম্পদ পাচার। ইম্পোর্ট পেমেন্ট বা অন্য কোনো কারণে এক্সচেঞ্জ হাউসকে অতি রেট 123, 24, 25, 27, 28 পর্যন্ত দিয়ে ডলার আনে। আমার মনে হয় ব্যাংকগুলোর এই প্রবণতাটা রোধ করা উচিত। ডলারের দাম স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারির পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বছর জুড়ে উচ্চ মূল্যস্ফীতি আর ডলার সংকটে বিপর্যস্ত ছিল দেশের অর্থনীতি। আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার আর্থিক খাত সংস্কারে কিছু পদক্ষেপ নিলেও গতি আসেনি অর্থনীতিতে। শ্বেতপত্রের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপক অর্থ পাচার ও লুটপাটের চিত্র উঠে এসেছে। নানা অস্থিরতায় কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে বিনিয়োগকারীদের। বিদায়ী বছরে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুগেছেন নিত্যপণ্যের উচ্চ মূল্যে। টানা 8 মাস খাদ্যমূল্যস্ফীতি ছিল 2 অঙ্কের ঘরে। ফলে সংসার চালাতে হিমশিম খেতে হয় স্বল্প আয়ের মানুষের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে গত নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 13.8%। বছরের শুরু থেকে কমতে থাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দাম বাড়লেও ডলারের সংকটে সরকারের জরুরি আমদানিও বাধাগ্রস্ত হয়। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগে পরে বেশ কিছুদিন অর্থনীতির স্বাভাবিক কার্যক্রমে গতি কমে। আর্থিক খাতে ব্যাংক ও পুঁজিবাজারের দুর্দশার চিত্র আরও স্পষ্ট হয়। রাজনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নানা অনিশ্চয়তার কারণে বিনিয়োগ প্রায় থমকে যায়। শিল্পাঞ্চলে তৈরি হয় অশান্ত পরিস্থিতি, বন্ধ হয়ে যায় প্রায় 200 কারখানা, কাজ হারায় প্রায় 1 লাখের বেশি শ্রমিক। সুরঙ্গের শেষ প্রান্তে আলোর রেখা দেখতে পাচ্ছি, সেই আশা নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাবার চেষ্টা করছি।
অন্তর্বর্তী সরকার গঠনের পর আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। বিদায়ী বছরের অন্যতম বড় উদ্যোগ ছিল অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ। পদে পদে দুর্নীতির কারণে পরিস্থিতি কতটা খারাপ হয়েছে তা উঠে আসে শ্বেতপত্রে। এতে বলা হয় আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হয়েছে প্রায় 28 লাখ কোটি টাকা। দেড় দশকে সরকারি কেনাকাটা থেকে 2.5 লাখ কোটি টাকা ঘুষ খেয়েছেন রাজনীতিবিদ ও আমলারা। উন্নয়ন প্রকল্প থেকে লুটপাট হয়েছে 3.25 লাখ কোটি টাকা। বছরের পর বছর বিভিন্ন সমস্যার কারণে আগে থেকেই বিনিয়োগে গতি কম। জিডিপির শতকরা হিসেবে বেসরকারি বিনিয়োগ 3 বছর ধরে কমেছে। ধুকে ধুকে চলছে রাজস্ব খাত। চলতি অর্থবছরের প্রথম 4 মাসে শুল্ক কর আদায়ে ঘাটতি 30,768 কোটি টাকা। প্রত্যাশার তুলনায় যদি আপনার অর্জন বরাবরই ঘাটতি থাকে তাহলে তো হতাশা তৈরি হবে এবং স্থিতিশীলতা থাকবে। দেশে কর্মসংস্থান তৈরির জন্য বাড়াতে হবে বিদেশি বিনিয়োগ। এজন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। সাথে থাকার ধন্যবাদ সবাইকে।